নতুনের আবাহনে দেশ জুড়ে বর্ষবরণ, রমনা বটমূল ও চারুকলায় নানা আয়োজন। 25 বছরও শেষ হয়নি বোমা হামলার বিচার। টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে 10 জেলার 11টি উপজেলার কার্যক্রম চালু। 30 লাখ কৃষক পাবেন সহায়তা। 24 ঘন্টায় হামে আরও 2 শিশুর মৃত্যু। মোট প্রাণহানির 1.5 শতাধিক। আক্রান্তদের 80% শিশু। শিগগিরই কমে আসবে প্রকোপ, বলছেন চিকিৎসকরা। এবং 5 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে রাজি ইরান। যুক্তরাষ্ট্রের শর্ত 20 বছর। বৃহস্পতিবার দ্বিতীয় দফা বৈঠকের আহ্বান পাকিস্তান। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। দর্শক, কৃষক কার্ড উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। একটু আগে আমি আমার বক্তব্যে বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে কৃষককে সেচের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই কথাটিও আমরা কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম, এবং নির্বাচন শেষ হবার পরে বাংলাদেশের কোন দিকে? বেশিক্ষণ থাকবে না। টিভিতে না দেখলে কেমন কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই। পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। শুধু তাই নয়, এই খাল খনন করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বন্যার সময় যে অতিরিক্ত বর্ষণ হোক বা হঠাৎ করে যে পানি চলে আসে সীমান্তের ওপার থেকে, এই সমস্যাগুলোকে যাতে আমরা ম্যানেজ করতে পারি, সেই পানিগুলোকে যাতে আমরা পরবর্তী সময়ের জন্য ধরে রাখতে পারি, সেই জন্য খাল খনন আমাদের একটি লক্ষ্য। এর আগে টাঙ্গাইলে 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছ তুলে দিয়ে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12:30টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে কার্ড ও গাছ তুলে দেন তিনি। সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যোগে কৃষি মেলা উদ্বোধন শেষে ভাসানীর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। প্রথম পর্যায়ে দেশের 10টি জেলার 11টি উপজেলার এই কার্যক্রম চালু করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় 30 লাখ কৃষককে এই বিশেষ কার্যের আওতায় আনা হবে। নববর্ষের প্রথম প্রহরে মিষ্টি আলো ফুটতেই সম্মেলক গান, জাগো আলোক লগ্নের মধ্য দিয়ে নতুন বছরের আবাহন শুরু হয় রমনা বটমূলে। নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো ছিল ছায়ানটের আয়োজন। সাজসজ্জা আর আনন্দ উল্লাসে নতুন বছরকে বরণ করে নেন সব শ্রেণী পেশার মানুষ। আয়োজকরা বলেন, ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে ওঠা এই আয়োজন বাঙালির সংস্কৃতি পরিচয়কে আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরছে। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভোরের আলো ফুটেছে প্রকৃতির নিয়মেই, তবে তারও আগে বাঙালি জেগে ওঠে লাল সাদা বসনে। সুরেল আয়োজনে সমবেত হয় রমনা বটমূলে। সুরের মূর্ছনায় শুধুই মুগ্ধতা, ধর্মবর্ণ নির্বিশেষে সব প্রাণ এক বিন্দুতে মিলেমিশে হয় একাকার। বরাবরের মতোই মূল মঞ্চে বসেন ছায়ানটের শিল্পীরা। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে এই আয়োজনে 22টি গান পরিবেশিত হয়। আগতরা উচ্ছ্বসিত এই আয়োজনে অংশ নিতে পেরে। মন এবং মননে আমরা শাশ্বত বাঙালি,
আর এই পহেলা বৈশাখ যেটা বর্ষবরণ, এটা প্রত্যেক জাতি যেমন নিজস্ব সত্তা থাকে, এটা আমাদের সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্মমতের সবাই এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। করে গান শুনলে মনে আমার দেশ, আমার মা মাটি বলে বোঝানোর ভাষা প্রকাশ করার মতো আসলে কিছু নাই। এবারের বর্ষবরণের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ভয় ভেঙে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এটা হলো আমাদের প্রাণের উৎসব। একটা উৎসবই হচ্ছে যে আমাদের মানে একসাথে হওয়া, অন্যখানে কিন্তু একসাথে এতগুলো জিনিস থাকে না। কোনো অপশক্তি ভয় দেখিয়ে শান্তিপ্রিয় মানুষকে সঙ্গীত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেন ছায়ানটের সভাপতি সারোয়ার আলী। যে সঙ্গীত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। কোনো অপশক্তি শান্তিপ্রিয় মানুষকে এই সঙ্গীত থেকে ভয় দেখিয়ে নিরস্ত করতে চায়। 1967 সাল থেকে ছায়ানট রমনার বটমূলে এই আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে যা দেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এক বিন্দুতে মিলিত হয়েছে সব প্রাণের স্পন্দন। আর এই মিলন মেলার বন্ধন অটুট থাকবে 700 বছর, এমন প্রত্যাশা সবার। রমনা বটমূল থেকে উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখে সংগঠিত ভয়াবহ বোমা হামলার 25 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। 2001 সালের 14 এপ্রিল ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে চালানো ওই হামলায় অন্তত 10 জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলার দায়ের করা হয়। হত্যা মামলায় রায় 2014 সালে হলেও তা এখনও পর্যন্ত উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলাটি নিম্ন আদালতে 4 বছর ধরে আটকে আছে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বাঙালির বর্ষবরণ উৎসব। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বাংলা বর্ষবরণ 1433 উপলক্ষে ময়মনসিংহে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকাল 8টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ বরণে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নববর্ষ বরণে উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। পুরাতন গ্লানি মুছে ফেলে নতুনকে বরণ করে নিতেই উৎসবের আমেজ চারদিকে। বগুড়াতেও আয়োজিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মাদারীপুরের শিবচরে বাংলা নববর্ষকে বরণ করে নিতে অপরূপ সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রামীণ মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। বৈশাখী শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সাতক্ষীরায় পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বৈশাখী মেলা সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ উৎসব। নীলফামারীতে বৈশাখী শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল 10টায় প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ। উৎসবকে ঘিরে ছিল বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালি চিরায়ত ঐতিহ্য আর উৎসবের আমেজে যশোরে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলা বর্ষবরণে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। আগে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত থাকলেও এবারই প্রথম বৈশাখী শোভাযাত্রা নামে বের হয়। এতে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রতিকৃতিতে গ্রাম বাংলার সংস্কৃতিতে ফুটিয়ে তোলা হয়। এবারে মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। পুরো শোভাযাত্রা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত মুদাসির আলীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন কবির খান।
ভোরের আলো ফুটে ওঠা মাত্রই পুরনো গ্লানি মুছে নতুন প্রত্যাশায় নববর্ষকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় শোভাযাত্রা। কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী সহ সর্বসাধারণের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। আয়োজনের কোনো কমতিই ছিল না। বিভিন্ন প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুনে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে। ঢাকের তালে আনন্দে মেতে উঠে সবাই। যারা এসেছেন সকলেই খুশি আয়োজন নিয়ে। শুভ নববর্ষ, খুবই ভালো লাগছে। এত আয়োজন, যতটুকু দেখতেছি লাল মিশ্রণের একটু সংমিশ্রণ ভালো লাগে। অনেক আনন্দিত হচ্ছি, অনেক ভালো লাগছে। আগে মঙ্গল শোভাযাত্রা নামে হলেও এবারে হয়েছে বৈশাখী শোভাযাত্রা নামে। মূল প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। দেশের ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ থাকবে এমনটাই প্রত্যাশা সবার। দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন শোভাযাত্রায়। সবাই মিলে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। This is my first time. I'm enjoying quite a lot. ভালো লাগে, বাংলাদেশ ভালো লাগে। Really interesting and exciting and I think it's really fantastic culture. শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি এবং দোয়েল চত্বর হয়ে ফের চারুকলা অনুষদে এসে শেষ হয়। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিবাদে মূল চাওয়াটি হচ্ছে যে নতুন বাংলা বছরটি শুরু হলো তাতে যেন দেশে অসাম্প্রদায়িকতা, জাতীয় ঐক্য, শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র যেন বজায় থাকে, কোনো স্বৈরতন্ত্র কিংবা অশুভ শক্তির উত্থান না হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 19 জন। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 154 জন। এ তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল অফিসার ডক্টর শঙ্কর কে বিশ্বাস। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু সহ হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 32 জন। আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গেল 1 মাসে আক্রান্তের সংখ্যা 2700 ছাড়িয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের। আক্রান্তদের মধ্যে 80%-এরও বেশি শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি টিকাদান শুরু করেছে সরকার। চিকিৎসকরা বলছেন শিগগিরই কমে আসবে এই রোগের প্রকোপ। মফিউর রহমানের রিপোর্ট। দেশের প্রায় 56টি জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ জেলা 18টি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মতে গেল 1 মাসে দেশে 17,000-এর বেশি মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 2,721 জনের। এদের মধ্যে মোট সন্দেহভাজন আক্রান্ত 17,024 জন। এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে 156 জন। এদিকে রাজধানী হাসপাতালে হাম আক্রান্ত শিশুরা নানা জটিলতায় ভুগছে। গুরুতর অসুস্থদের নেওয়া হচ্ছে আইসিইউতে। মানে র্যাশ ছাড়া হাম ছিল, পরবর্তী আমরা নিয়ে আসার প্রথম দিন থেকেই প্রায় শুরু করছে, তখন নিশ্চিত হলাম যে হাম। পরে এখন হাম আর নিউমোনিয়া দুটো একসাথেই ওকে করতেছে আর কি। এখন হামের ট্রিটমেন্ট আর হাম থেকে ওর একটু শ্বাসকষ্ট হয়েছে, তো নিউমোনিয়া হয়ে গেছে, তো যার কারণে এখন হামটা আলহামদুলিল্লাহ মোটামুটি রিকভারি করতেছে, বাকি নিউমোনিয়াটাকে একটু করে ফেলছে, কাবু করে ফেলছে। এই যে কালকে আসছে এই পর্যন্ত কোনো ডাক্তারের কোনো ইয়ে নেই, আসেই নেই বাচ্চার কাছে কোনো ডাক্তার এখন পর্যন্ত। মানে অন্য রুমের থেকে এখানে ইয়া করে দিয়েছে, যে ওনারা বলছে যে এখানে হাম উঠছে, ওই জন্য এখানে আর কি ট্রান্সফার করছে। চিকিৎসকরা বলছেন এবার সংক্রমণের ধরন তীব্র। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কয়েক বছর টিকা না দেয়া, টিকার অসম্পূর্ণ ডোজ এবং পুষ্টিহীনতাকে এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে দেখছেন তারা। তো যে বাচ্চাগুলো ওয়ার্ডে আছে খারাপ হচ্ছে, আমরা আইসিইউতে ঢুকাচ্ছি, আইসিইউ ম্যানেজমেন্ট দিচ্ছি। আর যে আইসিইউতে যেগুলো একটু ভালো হচ্ছে সেগুলো আমরা স্টেপ ডাউন করে ওয়ার্ডে দিচ্ছি। এইভাবে আমরা সমন্বয় করে এখানে এখন চিকিৎসা দিচ্ছি। গভর্নমেন্ট তো এখন ভ্যাকসিনটা শুরু করে দিচ্ছে, তো এই ভ্যাকসিনটা শুরু করলে আরও কমে যাবে রেট। ধরেন আগে তো 9 মাস থেকে ভ্যাকসিন দেওয়া হতো, এখন বলা হচ্ছে 6 মাস থেকে 10 বছরের মধ্যে দেওয়া হোক। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেশের 18 অতি গুরুত্বপূর্ণ জেলায় গেল 5 এপ্রিল থেকে শুরু হয়েছে জরুরি টিকাদান ক্যাম্পেইন। সরকার ইতিমধ্যে নতুন করে ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রায় 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আর ভাইরাল ওয়েভ যেটা আসে, যখন সেটা কোভিড হোক, ডেঙ্গু হোক, এটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, এরপরে কিন্তু থাকবে 2 মাস, 3 মাস, 4 মাস।
তো এটা আমার মনে হয় 1.5 মাস তো হয়ে গেল, 1.5-2 মাস, আমার হার্ডলি আর 1 মাস থাকবে, এরপরে অলরেডি প্রাদুর্ভাব কমে আসছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সচেতনতাই এ পরিস্থিতি মোকাবেলার একমাত্র পথ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে 9 মাস এবং 15 মাস বয়সে হামের 2টি ডোজ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 6 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি। শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। কুমিল্লার চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি ফায়ার সার্ভিস জানায়, চাল বোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দি এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকের উপরে ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। আমার তো ভরা ডরা সব তুলে নিল, নিয়ে ওখানে গাড়ি ওজন দিল, ওজন দেওয়ার পর আমাকে গাড়ি তুলে নিয়ে মেঘনা ব্রিজ পার হয়, দাউদকান্দি ব্রিজ পার হয়, এই পাশে আছে এই ঘটনা। ওই মেঘনা ব্রিজ থেকে এই পর্যন্ত হেল্পার চালিয়ে নিয়ে আসে এখানে একটা এই নাইট ক্রস মনে করেন যে ওভারটেকের তো না মাথাটা এইভাবে দিয়েছে, আর গাড়ি বাম সাইডে আর সরে নিয়ে যায়, আর সরে নিয়ে যায় একেবারে খোলার নামে চলে গেছে। নিহত শুনে আমার বোন জামাই কর্মস্থলে আসার জন্য গাড়িতে উঠছিল, উঠার পথেই যাই হোক অ্যাক্সিডেন্টে উনি মারা গেল। চালক হেল্পারকে গাড়ি চালাতে দেন, সেটা আহতদের তথ্য মতে, এবং এক পর্যায়ে দাউদকান্দি হাসানপুরে এসে দুর্ঘটনায় 7 জন নিহত হয়। দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। ট্রাক চাপায় 7 জন মারা যায় আর 6 জন আহত হয়। আমরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। যারা মারা গেছে 7 জন, তাদের পরিচয় আমরা পেয়েছি, তাদের আত্মীয় স্বজনকে আমরা জানিয়েছি, তারা রওনা দিয়েছে। তাদের সকলের বাড়ি দিনাজপুর জেলায়। আত্মীয় স্বজন আসলে আমরা আইনগত ব্যবস্থা শেষে তাদের মৃতদেহ হস্তান্তর করব। দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। উত্তরবঙ্গের অন্যতম পরিচ্ছন্ন মহানগরী রাজশাহীতে একসাথে 5টি ফ্লাইওভার নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়োজনীয়তা না থাকলেও চলমান প্রকল্পগুলো বন্ধ না করে উল্টো নির্মাণ কাজ চালু রেখেছে সিটি কর্পোরেশন। এতে একদিকে যেমন নগরবাসীকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, অন্যদিকে ব্যয় হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। মেহেদি হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী নগরীতে 2019 সালে 5টি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার নির্মাণ ব্যয় ধরা হয় 494 কোটি টাকা। 4 বছর ধরে ধীর গতিতে চলছে নির্মাণ কাজ। মেয়াদ পার হয়েছে কয়েক দফা। সিটি কর্পোরেশনের তথ্য মতে ইতোমধ্যে 3টি ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে 65 থেকে 80%। তবে 2টি ফ্লাইওভারের কাজ এখনও 30% মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চালু থাকায় শহরের স্বাভাবিক পরিবেশ নষ্টের পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে যানজট আর চলাচলে বাড়ছে ভোগান্তি। এছাড়া ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। যাতায়াতের অবস্থা একদম খারাপ। অপ্রয়োজনীয় একটা প্রজেক্ট করে মানুষের জীবনযাপন একদম শেষ করে দিয়েছে। রাস্তা ভেঙে গেছে, যানজট সৃষ্টি হয়েছে, সিঙ্গেল রাস্তা, এক সাইড তারাই ইচ্ছা মতো দখল করে এলে বসে আছে। এইটুকু আসতে লাগে যে প্যাটেল লারি ভরে মনে করে একাকার হয়ে যায়। কাজ এত ধীরগতি যে ধীরগতির ফলে এমন অবস্থা রাস্তাঘাট দিয়ে যাওয়া যায় না। গাড়ি টাড়ি রাখার সমস্যা, রাস্তাঘাটে জ্যাম। ফ্লাইওভারটা হলে হয়তো বা ভালো হতো। ফ্লাইওভারের কারণে অনেক ধুলাবালিকে ছড়ায়। খুব দ্রুতই কাজটা হয়ে যায়, না ছাড়া তো অনেক বেশি যানজটের সৃষ্টি হচ্ছে, আমাদের আসা যাওয়ার অনেক কষ্ট। এদিকে নগরীতে 5টি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা ছিল না বলে মনে করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। পাবলিকের একটি ডিমান্ড রয়েছে যেন এখানে এই অপরিকল্পিতভাবে ফ্লাইওভারগুলো যেন না হয়। যেহেতু চলমান কাজের একটি প্রক্রিয়া, ইতিমধ্যেই আমি ফ্লাইওভারের যারা ঠিকাদার রয়েছে তিনাদেরকে ডেকে পাঠাইছিলাম। কিছুজন এসেছে, কিছু আসে নাই। খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ এই রাজশাহীর যে অপরিকল্পিত ফ্লাইওভার সেটি সমাপ্ত করার আমরা চেষ্টা করব।
এসব ফ্লাইওভার চালু হলেও কাঙ্ক্ষিত সুফল মিলবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে নগরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান 5 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে রাজি হলেও যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে 20 বছরের। এই টানাপোড়েনের মধ্যে জাতিসংঘ বলছে সংঘাতের কোনো সাময়িক সমাধান নেই, এর জন্য প্রয়োজনে আলোচনা ফেরা। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্টে। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক বৈঠকে তেহরানের পারমাণবিক কার্যক্রম ঘিরে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। আলোচনায় ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও ইরান সর্বোচ্চ 5 বছরের জন্য কার্যক্রম স্থগিত করতে রাজি হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা ও জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। তিনি বলেন, হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত জ্বালানির দাম বাড়বে। পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান আগামী বৃহস্পতিবার ফের বৈঠকে বসতে পারে। দুই দেশের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামাবাদ সংলাপ ব্যর্থতা এবং সংলাপের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে টেলিফোনে কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অবরোধ জারির যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে তার ফলাফল বিপজ্জনক হতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। বাংলা বর্ষবরণকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি প্রদর্শন করে সেখানে গ্রাম বাংলার সংস্কৃতিতে ফুটিয়ে তোলে। এছাড়া অন্যান্য আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন স্টলের আয়োজন থাকে, যেখানে দেশীয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়, যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের অলংকার, খাদ্য সামগ্রী। শিক্ষক শিক্ষার্থীরা সম্মিলিতভাবেই এসবের আয়োজন করেছে বলে জানান প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাইবা আলম সহ অন্যান্যরা। আজকে আমরা বৈশাখ উপলক্ষে সবাই এখানে একসাথে হয়েছি এবং আমাদের ভিকারুন্নেসার বৈশাখ উদযাপন সবসময় একটু অন্যরকমভাবেই হয়ে থাকে। আমরা এখানে আমার ফ্রেন্ডসরা মিলে এখানে একটা স্টল দিয়েছি। আমাদের দেশি আইটেমসগুলো আমরা রাখার চেষ্টা করি, যেমন পিঠা এনেছি, তারপরে এছাড়া আমরা ফুচকা, চটপুটি, তারপর মোয়া, পুডিং এগুলো আমরা রেখেছি। জাস্ট নর্মালের মধ্যে এছাড়া রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস, যেন সবার মধ্যে আসতে পারছে, যারা প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছে তারা সব এসে এগুলো খাইতে পারে। বৈশাখী শোভাযাত্রা নিয়ে যতই বিতর্ক হোক, এটা অসাম্প্রদায়িকভাবে উদযাপন করার অঙ্গীকার জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার ঢাকা শিশু পার্ক ধ্বংস করেছে। শিশু একাডেমিতে প্রাঙ্গণে নববর্ষ উদযাপনের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো শিশুদের নববর্ষ ছিল বিভিন্ন আমেজ। শিশুদের জন্য ভিন্নভাবে আয়োজিত নববর্ষ অনুষ্ঠানে অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেড জাহিদ। শোভাযাত্রা যেটা, সেটাকে যেমন আমরা ওন করি, গ্রহণ করি, এটার মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের কালচারের সাথে যেটা যায় না, আমাদের সংস্কৃতির সাথে যায় না, সেগুলো পরিত্যাজ্য অবশ্যই করা উচিত। কারণ আমরা আমাদের শিশুদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই যেটা আমাদের শিশু, আমাদের কালচার, আমাদের যে মাল্টি কালচারাল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটিকে আমরা তুলে ধরার প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখব। জ্বালানি সংকট ঘিরে গোখাদ্যের দাম বাড়লেও বাড়েনি গরুর দুধের দাম। এই অবস্থায় গো খামারিদের মধ্যে হতাশা বিরাজ করছে। খামারিরা বলছেন, খাদ্যের দাম কমানো এবং দুধের দাম না বাড়লে খামার টিকিয়ে রাখা সম্ভব না। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া গো খামার এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলের খামারে উৎপাদিত গরুর দুধকে কেন্দ্র করে বাঘাবাড়ি, মিল্ক ভিটা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিদিন 2 উপজেলায় উৎপাদিত গরুর দুধ স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাঘাবাড়ি, মিল্ক ভিটা, প্রাণ, আরএফএল ও বিভিন্ন সেন্টারে বিক্রি করা হয়।
জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় সহ গোখাদ্যের পাশাপাশি ওষুধের দামও বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাড়েনি দুধের দাম। বর্তমানে প্রতি লিটার দুধ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, যা খরচের তুলনায় খুবই কম। আর এতে খামারিরা পড়েছেন বিপাকে। আমাদের ধরেন 60 টাকা 58 টাকা, এক সময় 2-1 টাকা কম বেশি এরকম দাম হয়। মিলভিটাতে দুধের দাম দেয় 50 টাকা লিটার, আর 1 কেজি খাদ্য কিনতে হয় মনে করেন 52 টাকা, ওই লোক নিম্ন উপরে 65 টাকা পর্যন্ত। তাহলে আমরা লস হচ্ছে। এই যে ভুসির দাম 60 টাকা, দুধের দাম আসে 50 টাকা, তাহলে খামারি বাঁচবে কি করে? মিল্ক ভিটা কর্তৃপক্ষ জানায়, খামারিদের উৎপাদন খরচ বিবেচনা করে বিভিন্ন সময়ে দাম পরিবর্তন করা হয়। ফ্যাট পার্সেন্টেজ, পরিবহন, কমিশন, শেয়ার, সিডিএফ সহ 60 থেকে 61 টাকা পরিশোধ করা হয়ে থাকে। দুধের ফ্লাশ এবং লিন সিজনের উপর ভিত্তি করে দুধের মূল্যটাকে আমরা অপটিমাইজ করে থাকি। তবে আমাদের মূল্য বৃদ্ধির একটা পরিকল্পনা বর্তমান প্রতিষ্ঠানে রয়েছে। দুধের দাম বৃদ্ধি না হলে ভবিষ্যতে খামারি সহ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। জলিবিনতে বনুয়ারা, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার পর পাল্টাপাল্টি হামলার হুমকি দিয়েছে উভয় পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে। জবাবে ইরানের পক্ষ থেকেও কঠোর হুঁশিয়ারি এসেছে, তাদের জলসীমায় আগ্রাসন হলে মার্কিন নৌবাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় শঙ্কা তৈরি করে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুনের আবাহনে দেশজুড়ে বর্ষবরণ, রমনা বটমূল ও চারুকলায় নানা আয়োজন। 25 বছরেও শেষ হয়নি বোমা হামলার বিচার। টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে 10 জেলার 11টি উপজেলার কার্যক্রম চালু, 30 লাখ কৃষক পাবেন সহায়তা। 24 ঘন্টায় হামে আরও 2 শিশু মৃত্যু, মোট প্রাণহানি 1.5 শতাধিক। আক্রান্তদের 80% শিশু, শিগগিরই কমে আসবে প্রকোপ, বলছেন চিকিৎসকরা। এবং 5 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে রাজি ইরান। যুক্তরাষ্ট্রের শর্ত 20 বছর। বৃহস্পতিবার দ্বিতীয় দফা বৈঠকের আহ্বান পাকিস্তানে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।